আসসালামু আলাইকুম। দেখুন, সারা পৃথিবীতে এখন একটা চাঁদাবাজ রাষ্ট্রের পরিচিতি পাচ্ছে হচ্ছে আমেরিকা। শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতাটা এরকমই যে ভাই একটা রাষ্ট্র গোটালটায় চাঁদাবাজ দিতে পারে। হ্যাঁ, আমেরিকা ওই অবস্থায় গেছে। দেখেন, ট্রাম্প যেই কাজটা করতেছে, যদি যে কেউ ঠান্ডা মাথায় চিন্তা করে, বিভিন্ন টেক যে বিলিয়নিয়ার আছে তাদেরকে ডাকতেছে, কত টাকা তুমি ইনভেস্ট করবা বলো, ভালো, কারণ তাদের দেশে যদি ইনভেস্টমেন্ট হয় কর্মসংস্থান হবে। এবং আরেকটা কাজ করতেছে, বিভিন্ন দেশের একেবারে রাষ্ট্রের যারা প্রধান তাদেরকে কিডন্যাপ থেকে শুরু করে, মনে করো যাক যে বোম্বিং করে মেরে সেই জায়গায় অন্য যে গ্রুপ আসে তাদের সাথে ডিলিংস করে, যে আমাদের সাথে অস্ত্রের একটা আন্ডারগ্রাউন্ড ডিলিংস করো, এটা ব্যাপার, মানে ডিলিংস। তা ডিলিংসটা প্রধানত আমেরিকার ডিলিংস অস্ত্র নিয়ে, কারণ ওর মূল ব্যবসাটাই অস্ত্রকেন্দ্রিক। আর রাশিয়া এবং চায়না যে রয়েছে, তার মধ্যে আমি যদি চায়নার কথা বলি, চায়নার মূল হিসাবটা সে কত বেশি সারা পৃথিবীতে জিনিসপত্র বেচতে পারে। এবং এই ক্ষেত্রে সে অস্ত্র বেচার দিকে খুব একটা মনোযোগী না, বরং তার উদ্দেশ্য যে মানুষের জীবনে লাগে যে জিনিসগুলো, ব্যবহারিক যে জিনিসগুলো, এগুলো কত বেশি পরিমাণে সে উৎপাদন করতে পারে এবং কত বেশি পরিমাণে সে সারা পৃথিবীতে বেচতে পারে। তা চায়না যেটা করছে সেটা যে তার সারা দেশটা বলা যেতে পারে একটা বড় রকমের যে ওটা কি বলবো, যে মানে উৎপাদনের যে একটা হাব বানায় ফেলছে। তার মানে দুনিয়া যা কিছু উৎপাদন হয় তার সবচেয়ে বেশি পরিমাণ জিনিস সে উৎপাদন করে, এবং এইটা যাতে সব জায়গায় সে পৌঁছাইতে পারে, এই জন্য একটা বড় পরিকল্পনাও নিয়েছে। সেটা হলো যে ওইটাকে বলা হচ্ছে ওই যে আছে না, যে ওই যে সিল্ক অ্যান্ড রোডের সাথে যে, হ্যাঁ আরে কি বলতেছে, মাথায় কাজ করে কম নাকি। তার মানে ওই যে এক কথায় গোটাল যে রোডটা দেখছো মাথা আসলেই, তাহলে ওই একটা রাস্তায় যদি সে সব মালামাল পরিবহন করতে পারে, তাহলে দেখা যাবে হ্যাঁ যে যে জিনিসটা হবে সেটা হলো যে আল্লাহর রহমতে সবচেয়ে বেশি পরিমাণ যে জিনিস সে সব জায়গায় পৌঁছাইতে পারবে। আর আমেরিকার যে পলিসিটা সেটা হলো যে কত বেশি পরিমাণ যুদ্ধ লাগানো যায় সারা দুনিয়া, আমরা দেয় কত বেশি পরিমাণ যুদ্ধ লাগাইলে কি হবে, যে সিকিউরিটির কথা বলে সে তার মূল যে অস্ত্র সেটা বেচতে পারবে বেশি। যত বেশি বেচতে পারবে তত বেশি লাভ হবে, এবং তত বেশি যে যেটা লাভটা হবে সেটা হলো যে আমাদের ওইটাকে আমি যেটা বলি যে আমেরিকার যদি আমি সামরিক ব্যয়টা দেখি, তাহলে অবাক হয়ে যাব যে প্রায় 800 থেকে 900 বিলিয়ন ডলার সে সামরিক খাতে ব্যয় করতেছে। সম্ভবত এরপরে 3-4টা দেশেরও সামরিক ব্যয় যোগ করলে আমেরিকার সমান হবে না। তার মানে আমেরিকার এই যে যে প্রতিরক্ষা সিস্টেম আছে, হ্যাঁ ঠিকই বলছে, ওই যে হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হলো যে ওটাকে বলে যে আমেরিকার যেটা যে ওই প্রতিরক্ষা যে যে ডিপার্টমেন্টটা ছিল সেটার নামও কিন্তু ওরা চেঞ্জ করে ফেলছে, যুদ্ধ ডিপার্টমেন্ট। চিন্তা করেন, তার মানে ওদের নামের মধ্যে ওরা সারা দুনিয়া যুদ্ধ লাগাইতে চায়। যত বেশি যুদ্ধ হবে তত বেশি যে অস্ত্র বিক্রি হবে, অস্ত্র যত বেশি বিক্রি হবে তত আমেরিকার যে ইকোনমির অবস্থাটা ভালো হবে। আর চায়নার হিসাবটা ঠিক এর উল্টা, ও দুনিয়ায় মোটামুটি স্থিতিশীল অবস্থা থাক, যুদ্ধ টুদ্ধ কম হোক, এবং ওইটাকে যেটা বলে যে যে সারা পৃথিবীতে যত বেশি পরিমাণ সে জিনিস বেচতে পারবে তত যে তার ইকোনমি আস্তে আস্তে উন্নতি দিয়ে যাবে। তার মানে এখানে দুইটা জিনিসের কম্পিটিশন আছে। একটা সিকিউরিটির উপর ভিত্তি করে জিনিস বেচা, যেটা ঠিক বলছে, পানি খাওয়ার মাথা আসলে কমই কাজ করছে, আবার একটু পানি খেতে হবে যা দেখতেছি। ভেরি নাইস। এটা আমার স্টুডেন্ট নাকি রেগুলার, সে অথবা জানার কথা। আসলেই জ্বর তো, পানি না খেলে আসলে কাজ হবে না। হ্যাঁ, যে জায়গায় আমি ছিলাম সেটা হলো যে তাহলে চায়না এবং আমেরিকার পলিসিটা কিন্তু দুইটা ভিন্ন পলিসি। একটা যুদ্ধ করে ইকোনমি শক্তিশালী করা, আর একটা যেটা হয়েছে সেটা হলো যে ওইটাকে যেটা বলে যে যত বেশি পরিমাণ জিনিস বেচতে পারবে এটার মাধ্যমে ধনী হবে। তা চায়না কিন্তু যে সরাসরি আগামী 10-15 বছরে নর্মালি কোনো যুদ্ধে জড়াবে না। কেন? কারণ যে তার টার্গেট অর্থনৈতিকভাবে এতটা স্ট্রং হওয়া, যাতে করে এর পরে সে সবগুলো জিনিস অর্থনৈতিকভাবে কন্ট্রোল করতে পারে। আর আমেরিকা যে যে জায়গায় যুদ্ধ করতেছে,
তারও উদ্দেশ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া, কিন্তু তার আবার স্ট্র্যাটেজিটা হচ্ছে অর্থনীতি শক্তিশালী হবে যুদ্ধ বেশি করতে পারলে। বুঝাইতে পারছেন? তা পৃথিবীর সামনে আসলে কোন দিকে যাবে? পৃথিবী যেই জিনিসটা করতে যাবে সেটা হচ্ছে যে যুদ্ধ ছাড়া উন্নতি কোন দিকে যায়। তো যুদ্ধ ছাড়া যে উন্নতির ব্যাপারটা, এইটা মূলত হচ্ছে যে চায়নার সাথে আমাদের হচ্ছে যে ম্যাচিং হয়। চায়না যুদ্ধ না করে যে হচ্ছে যে সারা দুনিয়ায় জিনিসপত্র উৎপাদন করবে, বেশি পরিমাণ বিক্রি করবে, এবং এইটার মাধ্যমে তারও উন্নতি হবে, সারা পৃথিবীরও উন্নতি হবে। আর আমেরিকার তো বোঝা গেছে যে তাদের মেইন বিজনেস হচ্ছে অস্ত্র, তার সাথে আরেকটা আছে সেটা হচ্ছে যে টেকনোলজি। দেখেন, যে কোনো বড় আক্রমণে দেখবেন এখন আমেরিকা নিজে বলবে যে এখানে আমরা এইরকম এআই কাজে লাগাইছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লাভটা কি? সবাই তখন ওই এআই প্রতিষ্ঠানগুলো বড় পরিমাণ হচ্ছে ইনভেস্টমেন্ট করবে। যত বেশি ইনভেস্ট হবে তত হচ্ছে টাকাগুলো কোম্পানির কাছে চলে আসতেছে, তাদের ভ্যালুয়েশন বাড়তেছে, এবং এই অনুযায়ী তাদের যে দেখেন আমাদের এত বড় হচ্ছে যে কোম্পানি আছে, এত দাম তার, অটোমেটেড তখন তাদের হচ্ছে যে ওই ইকোনমির হচ্ছে যে একটা বলা যেতে পারে যে সফট পাওয়ারের দিক থেকে তারা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আছে। দেখেন, ওই দুইটা জিনিস একটু খেয়াল করবেন। একটা হচ্ছে জিডিপি আছে না, এটা তো সবাই জানেন যে হচ্ছে একটা দেশে সামগ্রিকভাবে প্রতি বছরে হচ্ছে কি পরিমাণ সেবা হচ্ছে এবং হচ্ছে জিনিস হচ্ছে উৎপাদন হয়েছে। এইটা যেমন ধরা যাক যে আমাদের দেশে যতগুলো সার্ভিস আছে কিরকম, যেমন ধরা যাক ডক্টর, লয়ার, তারপরে ইঞ্জিনিয়ার, যে যে সার্ভিস দেয়, এবং তার সাথে ওইটাকে যেটা আমরা বলি যে পরিমাণ জিনিস উৎপাদন হয়, ধরা যাক গার্মেন্টস, তারপরে হচ্ছে যে ওই কৃষকেরা যা উৎপাদন করে, এক কথা যা কিছু, এই টোটালটাকে বলে জিডিপি না? তা জিডিপি যদি আমি ডলারে হিসাব করি তাহলে দেখা যাবে যে সম্ভবত আমেরিকার জিডিপি প্রায় 28 ট্রিলিয়ন ডলার, মানে 1 ট্রিলিয়নে 1 লক্ষ কোটি ডলার, এরকম 28 ট্রিলিয়ন ডলার হচ্ছে আমেরিকার জিডিপি। আর চায়নার সম্ভবত এইটা মনে হয় 20 ট্রিলিয়ন ডলারের মতো হবে, 18 থেকে 20 ট্রিলিয়ন ডলার। তো অনেকে মনে করবে যে তাহলে চায়নার তো জিডিপি এখন আমেরিকার চেয়ে কম। এখানে একটা জিনিস আছে, সেটা হলো জিডিপির চাইতে যেটা বেশি জরুরি সেটা হলো পিপিপি। এটা কি? এটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি বলে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ধরা যাক যে একটা দেশের মানে ক্রয় ক্ষমতাটা আসলে কত, এইটা হিসাব করার যে সিস্টেম সেটাকে বলে পিপিপি। পারচেজ করা মানে ক্রয়, পাওয়ার ক্যাপাসিটি, আর কি বলে পাওয়ার প্যারিটি, ক্যাপাসিটি বলছি। যেমন ধরা যাক এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। পিপিপির ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরা যাক যে বাংলাদেশে আপনি দুপুরে একবেলা খাইতে গেলেন 300 টাকা লাগলো। ওই খাবারটা যদি আপনি ধরেন যে আমেরিকা খাইতে যান, ধরেন যে আপনার $20 লাগবে, তা $20কে আপনি যদি 120 প্রতি ডলারে গুণ করেন তাহলে প্রায় 2500 টাকা। কিন্তু দেখেন আপনি ওইখানে ওই খাবারটাই খেলেন আমেরিকায় বসে 2500 টাকা, আর বাংলাদেশে ওই খাবারটা আপনি খেলেন 300 টাকা। তার মানে বাংলাদেশে আপনার যেই টাকাটা আছে ওই টাকা দিয়ে কিন্তু আপনি ওইটার তুলনায় প্রায় 8 গুণেরও বেশি খাবার পাইতেন। তার মানে আমেরিকার $20 খরচ করে আপনি বাংলাদেশে যদি ওই খাবারটা একজনের জায়গায় কয়জন খাইতে পারতো? 8 জনের বেশি লোক খাইতে পারতো। তার মানে পারচেসিং পাওয়ার প্যারিটি যেটা, সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশে জিনিসের দাম যেহেতু কম থাকে সেহেতু এটা বেশি হয়। এখন পিপিপি এর যে ক্যালকুলেশন, পারচেসিং পাওয়ার প্যারিটি, এইটা যদি আমি ইয়ার ক্ষেত্রে ক্যালকুলেশন করি, মানে চায়নার ক্ষেত্রে, এইটা প্রায় হচ্ছে 33 ট্রিলিয়ন ডলার। তার মানে আমেরিকার যেটা 28, সেটা হচ্ছে কিন্তু পিপিপি, পারচেসিং পাওয়ার প্যারিটি যেটা, সেটা কিন্তু হচ্ছে ইয়ার অনেক বেশি, চায়নার কিন্তু অনেক বেশি। এটা মারাত্মক। তার মানেটা কি? তার মানে হচ্ছে আগামী 10-12 বছর, 10 বছরও লাগবে না, তারও কম, 8 বছর 7 বছরের মধ্যে যদি চায়না সরাসরি কোনো যুদ্ধে না জড়ায় এবং সে যদি তার উৎপাদন ব্যবস্থাটা এইভাবে বজায় রাখতে পারে এবং সারা পৃথিবীতে যদি এই পরিমাণ জিনিস বেচার প্রক্রিয়াটা কন্টিনিউ রাখে, তাহলে তার এই পারচেসিং পাওয়ার প্যারিটি কিন্তু আরো বাড়বে। আরো বাড়বে মানে হচ্ছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইকোনমিক দিক থেকে সে আমেরিকার চেয়ে পাওয়ারফুল জায়গায় যাবে। আমেরিকা এখন যে জায়গায় আছে তার কিন্তু হচ্ছে সত্যিকার অর্থে মানে সে তার মাথা খারাপ। সে এই যে অন্যায় যে যুদ্ধগুলো করতেছে, এই যুদ্ধগুলোতে কিন্তু ইরানের তো অবশ্যই তাদের যে হচ্ছে যে জনগণ মরতেছে, সর্বোচ্চ লিডারই হচ্ছে যে শহীদ হয়ে গেছে, বড় রকমের হচ্ছে যে যারা ব্যবসা বাণিজ্য, সব জায়গাতেই হচ্ছে একটা প্রবলেম, এটা তো আছেই, ঠিক আছে। কিন্তু আমেরিকা দেখেন নৈতিক দিক থেকে একদম মানে জিরোর কাছাকাছি। তার মানে হচ্ছে সবাই বুঝতে পারতেছে যে আমেরিকা
হচ্ছে যে একটা দেশকে হচ্ছে আলোচনার টেবিলে রেখেই কথা বলতে বলতে দেখা যাচ্ছে বোম মেরে তাদের সর্বোচ্চ লিডারকে মেরে ফেলতে পারে। তো এই জিনিসটা, তার যে বিশ্বস্ততা, এইটা কিন্তু ধ্বংস করে ফেলছে। এবং খেয়াল রাখবেন যে আন্তর্জাতিকভাবে বলি আর জাতীয়ভাবে বলি, বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। এইটা যদি কেউ নষ্ট করে ফেলে বিশ্বাস, তখন কিন্তু আসলে তার কিন্তু হচ্ছে যে একদম নাম্বার ওয়ানে থাকা এটা প্রায় অসম্ভব। যেমন দেখেন মুসলমানরা যে সারা পৃথিবীতে অনেক দিন শ্রেষ্ঠত্ব অর্জন করছিল, এটা কিন্তু তাদের সততার কারণে। অবশ্যই টেকনোলজি এগুলো তো থাকতেই হবে, কিন্তু তার সাথে আপনার সততাটা খুব ইম্পর্টেন্ট। যখন থেকে মুসলমানরা সততার প্রশ্নে 2 নম্বরই করছে, বিভিন্নভাবে হচ্ছে যে মানে হচ্ছে যে ইকুয়ালিটি বলি, তারপরে হচ্ছে যে মানুষের সাথে ইনসাফের যে ব্যাপারটা, এইটা থেকে যখনই হচ্ছে যে আস্তে 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 হচ্ছে যে দূরে সরে গেছে, তখন কিন্তু ধ্বংসের দিকে যায়। এবং এটা সিস্টেমটা এরকম, যেই জাতি যতক্ষণ ন্যায়ের পথে থাকবে এবং টেকনোলজি সায়েন্স এগুলোতে উন্নত হবে এবং একই সাথে ন্যায়ের পথে, সেই জাতি তত সামনে উন্নতি করে এবং সেই জাতির হচ্ছে যে মানে সর্বোচ্চ লেভেলে থাকাটা তত বেশি দিন হচ্ছে স্থায়ী হয়। বুঝাইতে পারছি আমি কি বলছি? তাই আমেরিকা এখন যেটা করতেছে দেখেন, নৈতিক দিক থেকে একদম মানে এটা মানুষজন নিজে বুঝতেছে যে কিরে বাবা, তুমি যুদ্ধের মধ্যে আরেকজনকে আক্রমণ করছো। এবং চীন এখানে কিন্তু এখন পর্যন্ত চীন কিন্তু ইচ্ছা করলে আশেপাশের দেশগুলো অ্যাটাক করতে পারে না, কিন্তু নর্মালি সে করবে না। কারণ চীন মানে ঐতিহ্যগতভাবে তারা হচ্ছে যুদ্ধ তুলনামূলক কম করে, আশেপাশের দেশের সাথে সে অত যুদ্ধ জড়ায় না। তার মূল পলিসিটা হচ্ছে সে বেশি পরিমাণ জিনিস তৈরি করবে, বেশি পরিমাণ জিনিস বেচবে, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক। আর আমেরিকা তো বলছি তার হচ্ছে যুদ্ধ কেন্দ্রিক। তো এই দুইটা জায়গা আমাদের ভালো করে হচ্ছে ফোকাস করতে হবে। এবং আমার তো মনে হয় যে সামনের যে সময়টা আসতেছে, হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আমি যেটা বলবো, বাংলাদেশ মানে কি, যে কোনো দেশের জন্য এই ফর্মুলা একই, যে ওই দেশের প্রত্যেক নাগরিককে সবচেয়ে সেরা হইতে হবে। তার মানে যে যেই কাজটা করে সে বিষয়ে নাম্বার 1 হইতে হবে। এবং সময়ের দাম দেওয়া, ডেইলি রুটিন করা, প্রত্যেক দিন একেবারে ফজর থেকে শুরু করে পরিশ্রম করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, কাজের ক্ষেত্রে সবচেয়ে সায়েন্টিফিক স্মার্ট সিস্টেম ফলো করা এবং লং টার্ম চিন্তা করা। হ্যাঁ, এই যে 3 বছর 5 বছরের চিন্তা না, যে আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে আমরা কিভাবে উন্নতির দিকে যাব, এই জিনিসটা হচ্ছে মাথায় নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকে এক জায়গায় দেখেন, অনেকের এক জায়গায় একটা আছে যে শিয়া সুন্নি। দেখেন, আমরা এখানে ইরানের পক্ষে বলছি এই কারণে, কারণ তারা হচ্ছে মজলুম। এই জিনিসটা বুঝতে হবে। আপনি মজলুমের পক্ষে থাকবেন নাকি হচ্ছে অত্যাচারীর পক্ষে থাকবেন, এই ডিসিশনটা নেন। মানে আপনার এখানে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠত্ব হচ্ছে এই জায়গায় যে আপনার ধর্মের ভাইও যদি অন্যায় করে সেটার প্রতিবাদ করতে হবে। এইটা ইসলামের সবচেয়ে সৌন্দর্য। এবং আপনি সবসময় হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং যে নির্যাতিত তার পক্ষে থাকবেন। ঠিক আছে? হ্যাঁ, এইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এবং আমরা হচ্ছে যে এখানে যে আমেরিকার যে বিরোধিতা করছি, এটার কারণ হচ্ছে সেইখানে আক্রমণ করছে, সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। একটা দেশকে সে হচ্ছে, সাউন্ডের কি সমস্যা নাকি? কয়েকজন কমেন্টস করতেছে। একটা দেশের হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে জোর করে একটা দেশের, হ্যাঁ, ক্ষমতায় কে থাকবে সেটা কন্ট্রোল করতে যাচ্ছে, যেটা সে বিভিন্ন সময় করে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস। এইটার বিরোধিতা আমরা করছি। এখানে শিয়া সুন্নি এই চিন্তাগুলো বাদ দিয়ে আপনি অত্যাচারীর পক্ষে থাকবেন নাকি মজলুমের পক্ষে থাকবেন, এই ডিসিশন নেওয়ার সময় হয়েছে। এবং আমার যেটা অবজারভেশন, ইনশাআল্লাহ, যে আল্লাহ তো দুনিয়ার বুকে হচ্ছে যে ওই যে আছে না, যে হত্যা করিও না, তারপর এটাকে কি বলে, ফিতনা ফাসাদ তৈরি করো না, আর চূড়ান্ত রকমের বাড়াবাড়ি করিও না। আল্লাহ যখন সিদ্ধান্ত নেবে তখন মুহূর্তের মধ্যে বড় বড় নমরুদ ফেরাউন ধ্বংস হয়েছে। যেই অনিয়মের মধ্যে যাবে সেই তার ধ্বংস হওয়াটা শুধু সময়ের ব্যাপার হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।